একবার ভাবুন তো, যদি স্বর্গ থেকে কোনো দেবতা পৃথিবীতে চলে আসে তখন কেমন হবে। আজকের মুভিটা এরকমই গল্প নিয়ে সাজানো হয়েছে। স্বর্গ থেকে একজন দেবতাকে পৃথিবীতে পাঠানো হয়। দেবতা যেহেতু স্বর্গে বহু বছর ধরে ঘুমিয়েছিল, তাই তার কিছুই মনে থাকে না। সে বুঝতে পারছিল না সে কে, কেনই বা পৃথিবীতে এসেছে। কিন্তু পৃথিবীতে এসে যখন তার ওয়াইফকে খুঁজে পায়, তখন তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক একজন দেবতা কিভাবে মানব সমাজে মিশে যায়। মুভির শুরুতেই স্বর্গের একটি দৃশ্য দেখা যায়, যেখানে পাহাড়ের উপর একজন মঙ্ক উড়ে যাচ্ছে। আর এই পাহাড়গুলোর নিচে অনেক দেবতার কবর দেওয়া হয়েছিল। এই মঙ্ক সেই পাহাড়ের নিচ থেকে একজন দেবতাকে জাগ্রত করতে এসেছে, যাতে পৃথিবীতে পাঠাতে পারে বিশেষ উদ্দেশ্যে। এই সব দেবতা অনেক হাজার বছর পূর্বে রাক্ষসদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, আর তাদের এখানে সমাধি দেওয়া হয়। হঠাৎ তখন সেখানকার একটা পাহাড় ফুটো হয়ে একটা ছেলে বাহিরে বের হয়ে আসে, যার নাম হলো চ্যাং। আর এই চ্যাং হলো সেই দেবতার মানুষ রূপ, কিন্তু সে তার সব পুরনো স্মৃতি ভুলে গেছে, যে কারণে সে বুঝতেই পারে না সে কে আর কেনই বা এখানে এসেছে, আর ভবিষ্যতে সে কি করবে। সেখানে সেই মঙ্ক এসে চ্যাংয়ের উপর আঘাত করে, আর তাকে বলে সময়ের সাথে সাথে তুমি বুঝে যাবে যে তুমি কে আর তোমার উদ্দেশ্যই বা কি। এই কথা বলে সেই মঙ্ক চ্যাংকে পৃথিবীতে ধাক্কা মেরে ফেলে দেয়। চ্যাং উপর থেকে নিচে পৃথিবীতে একটি পুকুরের মধ্যে এসে পড়ে, আর সেখানে এক রাজকুমারী নগ্ন হয়ে স্নান করছিল, যার নাম জো। চ্যাংকে হঠাৎই সেখানে দেখায় রাজকুমারী জোরে জোরে চিৎকার করা শুরু করে। আর কিছুক্ষণ পর রাজকুমারীর গার্ডরা সেখানে আসে, আর রাজকুমারী রেগে চ্যাংকে জেলে ভরে দেওয়ার আদেশ দেয়। গার্ডরাও চ্যাংকে তখন জেলে নিয়ে যায়। সেই জেলে নিনা নামের একজন দাসী ঝিলং নামের একজনের জখমের চিকিৎসা করছিল। তখন সেখানে দেখা যায় ঝিলং অনেক রাগারাগি করছে, কারণ জেলের মধ্যে অন্য কয়েদিরা তার উপর একসাথে হামলা করেছে, যে কারণে তার এই অবস্থা। এই কারণে নিনা সেখানে ঝিলংয়ের চিকিৎসা করতে এসেছে। ওইদিকে সব কয়েদিরা নিজেদের চোখের ভাষায় কিছু একটা প্ল্যান করতে থাকে। তারা আসলে এই জেল থেকে পালানোর একটা প্ল্যান করছে। তাদের সাথে জাদুর পাওয়ার আছে, যা তারা অসৎ কাজে ব্যবহার করত। এই কারণে সেনাপতি সীমা তাদের জেলে বন্দি করে। সব কয়েদিরা তাদের প্ল্যান অনুযায়ী সুযোগ বুঝে তাদের পিছন থেকে হামলা করে, আর তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। দূর থেকে এসব দেখে নিনা আর ঝিলং পালিয়ে যায়। যাওয়ার সময় তারা একটা আলাদা রুমে চলে আসে, যার ভিতরে দেয়ালের অনেক কাগজ ঝুলানো ছিল, আর তাতে অনেক কিছু লেখাও ছিল। যেতে যেতে ঝিলং একটি কাগজে হাত রাখলে একটা পাওয়ার অনুভব করে। এর কারণ এই কাগজগুলো অনেক আগেই দেবতারা সেখানে লাগিয়েছিল, যাতে কারো কাছে যদি পাওয়ার থাকে, সে যদি এটা ছুঁয়ে নেয় তাহলে তার পাওয়ার নিয়ে নেওয়া হবে। তাই ঝিলংকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় নিনা তাকে টেনে ধরে বাঁচিয়ে নেয়। এই জাদুই লেখাগুলোর কারণে তারা সেখান থেকে আর এগোতে পারে না, তাই তাদের সামনে আর কোনো পথ থাকে না। তারা ভিতরে গেলেই সব কয়েদিরা একসাথে নিনার উপর হামলা করলে নিনাও তাদের প্রতিহত করা শুরু করে। তখন নিনাকে বাঁচাতে গিয়ে তার সহকারীর পেটে তলোয়ারের আঘাত লেগে যায়, যেটা দেখে নিনা তাকে ধরে ফেলে। এই সুযোগে সব কয়েদি তার উপর হামলা চালাতে আসে। এমন সময় সেখানে সেনাপতি সীমা এসে তাদের প্রতিহত করে, আর কয়েদিদের সব পাওয়ার কেড়ে নিয়ে তাদের আবার জেলে বন্দি করে। তাদের সাথে জিলংকেও জেলে ভরে দেয়। তারা ভেবেছিল জিলংও তাদের সাথে মিলে পালাচ্ছিল। অন্যদিকে রাজকুমারী জো চ্যাংকে বেঁধে তার সাথে করে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছে জেলে আটকে রাখার জন্য। এমন সময় সেখানে তাদের উপর ডাকাতরা আক্রমণ করে, কারণ রাজকুমারী জোর কাছে একটা জাদুই ধনুক ছিল। তারা সেটা নিতে চায়। এসব দেখে চ্যাং রাজকুমারীকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই শুরু করে। চ্যাংয়ের হাত বাঁধা থাকার অবস্থাতে সে এক এক করে সব ডাকাতদের সাথে লড়াই করে। এমনভাবে চ্যাং আর একা যুদ্ধ করতে পারছিল না। তখন হঠাৎই তার হাতের বাঁধন আপনা আপনি খুলে যায়, আর চ্যাংয়ের মধ্যে একটা দৈব শক্তি চলে আসে, আর সেই জাদুই ধনুক তার হাতে চলে আসে, যেটা দিয়ে চ্যাং সব ডাকাতদের এক এক করে হারিয়ে দেয়। জাদুই শক্তির কারণে চ্যাং সেখানে অজ্ঞান হয়ে পড়ে, কারণ তার এই জাদুই শক্তি ব্যবহারের অভ্যাস নেই। এই জন্যই তার সাথে এমনটা হয়। চ্যাংয়ের এই অবস্থার জন্য রাজকুমারী তাকে সৈন্যদের নিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। সেখানে নিনা এসে রাজকুমারীর সাথে দেখা করে। নিনা রাজকুমারীকে জিজ্ঞাসা করে এতদিন মহলের বাইরে থাকার কারণ, যার উত্তরে রাজকুমারী জো বলে তার বাবাকে রোগ থেকে মুক্ত করার জন্য এই জাদুই ধনুকটা খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণেই আমি এটাকে খুঁজতে গিয়ে এত দেরি করে ফেলেছি। তখনই চ্যাংয়ের জ্ঞান ফিরে আসে, আর সে তখন তার সামনে নিনাকে দেখে। নিনাকে দেখে তার স্বর্গের প্রেমিকার কথা মনে পড়ে যায়, যাকে একদম নিনার মতো দেখতে ছিল। আর তার সেই প্রেমিকা বহু বছর আগে স্বর্গ থেকে উধাও হয়ে গিয়েছিল, এবং সেই সময় চ্যাং একজন শক্তিশালী যোদ্ধা ছিল আর রাক্ষসদের সাথে যুদ্ধে ব্যস্ত ছিল।
তাই তারপর থেকে চ্যাং আর তার প্রেমিকাকে খুঁজে পায়নি। নিনা আর জো যখন কথা বলতে থাকে সেই সুযোগে চ্যাং মহলে প্রবেশ করে, যেখানে সেই জাদুই ধনুকটা রাখা আছে। অন্যদিকে রাজকুমারী জো যখন লক্ষ্য করে যে চ্যাং সেখানে নেই, এটা দেখে সে অনেক রাগ করে আর গার্ডদের বলে যেখান থেকে পারে যেন তাড়াতাড়ি চ্যাংকে বন্দি করে জেলে আটকে রাখে। এদিকে চ্যাং সেই ধনুকটাকে নিজের হাতে তুলে নেয় আর চেষ্টা করতে থাকে সেই জাদুই ধনুকের থেকে নিজেকে মুক্ত করার, কারণ এই ধনুকটা তার জাদুই শক্তি দ্বারা চ্যাংকে আকর্ষণ করছে, যে কারণে চ্যাং চাইলেও সেটা থেকে দূরে যেতে পারছে না। এইভাবে বারবার চ্যাংয়ের সাথে হতে থাকে। চ্যাং যখনই জাদুর ধনুকটা স্পর্শ করে তখনই রাজা সুস্থ অনুভব করে আর ধনুকটি ছাড়ার সাথে সাথে আবার অসুস্থ হয়ে পড়ে। এইসব ঘটনা দেখে রাজকুমারী জো গিয়ে সেই জাদুর ধনুকটা নিয়ে আসে আর তার বাবার হাতে দেয়, কিন্তু সেটি আবার চ্যাংয়ের হাতে আপনা আপনি চলে যায়, কারণ চ্যাং রাজা যেখানে বসা ছিল তার পিছনেই লুকিয়েছিল। রাজা লক্ষ্য করে জাদুই ধনুক আর চ্যাংয়ের মধ্যে কোনো একটা কানেকশন আছে, যে কারণে এমনটা হচ্ছে। তাই সে চ্যাংকে বন্দী না করে দাওয়াতখানায় নিয়ে খাতির যত্ন করার কথা বলে। সে আরও জানায় একটু পর সে চ্যাংয়ের সাথে এই নিয়ে কথা বলবে। এরপর সেনাপতি সীমার ছেলে লিংকন দেখা করতে আসে, আর এখানেই জানা যায় পথে রাজকুমারীর উপর যে হামলা হয় তা সেনাপতি সীমা ও তার ছেলে করাচ্ছে, সেই জাদুর ধনুকটিকে আত্মসাৎ করে রাজ্য দখল নিজেদের হাতে নেওয়ার জন্য। ক্ষমতা পাওয়ার লোভেই তাদের এইসব ষড়যন্ত্র ছিল। সীমার ছেলে বলে তারা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে চ্যাং ওই জাদুই ধনুকটি চালিয়ে এক এক করে সব লোকদের কিভাবে হারিয়েছিল। সীমাকে তার ছেলে এটাও বলে যে চ্যাং আর ওই ধনুকের মধ্যে কোনো একটা কানেকশন আছে, যে কারণে চ্যাং ওই জাদুই ধনুকের সাহায্যে সবাইকে হারাতে পেরেছে। এই সব ঘটনা শুনে সীমা মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ চ্যাং এখন এই মহলেই আছে, আর একবার চ্যাংকে তাদের দলে এনে তাকে ব্যবহার করে রাজাকে হারাতে পারলে রাজত্ব তার। এই পাশে চ্যাং ঘুমিয়ে ঘুমিয়ে তার পুরনো জীবনের ঘটনা স্বপ্ন দেখছিল, যেখানে সে তার প্রেমিকার সাথে একসাথে ভালো সময় কাটাতো, আর সে রাক্ষসদের সাথে তার যুদ্ধ করার দৃশ্যগুলো বারবার দেখছিল। আর এতেই বোঝা যায় এই ধনুকটি আর কারো নয়, এটাই চ্যাংয়ের নিজের অস্ত্র ছিল, যেটা দিয়ে সে যুদ্ধ করত। সেই কারণে বারবার ওই অস্ত্র চ্যাংকে নিজের দিকে টানছিল। এসব দেখে চ্যাংয়ের ঘুম ভেঙে যায়, আর চ্যাং সেখান থেকে বেরিয়ে নিনার কাছে যায়। তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় চিনতে পারোনি? স্বর্গে আমরা একে অপরকে ভালোবাসতাম। যা শুনে নিনা বলে, না, আমি তোমায় চিনি না। নিনা চ্যাংকে বলে, হয়তো এটা তোমার কোনো ভ্রম বা স্বপ্নে দেখা ছাড়া আর কিছুই না। তাদের কথা বলার মাঝে সেখানে লিংকন আসতে থাকে, যা নিনা শুনতে পায়, আর চ্যাংকে সেখানে লুকিয়ে পড়তে বলে। নিনা জানায়, যদি তোমার সাথে আমাকে দেখে নেয় তাহলে খারাপ কিছু হতে পারে। এটা বলে নিনা চলে যায়। তখন আমরা জানতে পারি লিংকন আর নিনার বিয়ের প্রস্তুতি চলছে। সে কারণে যদি নিনার সাথে কোনোভাবে চ্যাংকে দেখে নিত তাহলে একটা সমস্যা সৃষ্টি হতো। এখানে দেখা যায় এই বিয়েতে নিনা একদমই রাজি নয়, কিন্তু তার কাছে এছাড়া আর কোনো পথ নেই। সেনাপতির আদেশে যে কারণে তাকে না চাইতেও এই বিয়েতে রাজি হতে হয়েছে। লিংকন সেখান থেকে চলে যায়। তখন চ্যাং সেখানে আসে আর নিনাকে জানায় এই লিংকনই রাজকুমারের উপর হামলা করেছিল। তার জুতো আর বয়স শুনে সে এটা বুঝতে পেরেছিল। কিছুদিন পর হঠাৎ একদিন কিছু দস্যু রাজার উপর হামলা করে। সেই সময় সীমা সেখানে চলে আসে আর তাদের মেরে রাজাকে বাঁচিয়ে নেয়। সীমা রাজাকে বাঁচানোর উপহার স্বরূপ চ্যাংয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু রাজাও অনেকটা বুঝে যায় যে সীমা কিছু পরিকল্পনা করেছে, যে কারণে সে সীমাকে চ্যাংয়ের ব্যাপারে বেশি কিছু বলে না। বাবার কথায় তাল মিলিয়ে রাজকুমারী বলে চ্যাংকে অনেক আগেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, হয়তো এখন তাকে মারাও হয়েছে। সীমা সেখান থেকে চলে যায়, আর তাদের কথায় এটা বোঝা যায় তারা চ্যাংকে সীমার সামনে আসতে দিতে চায় না, এই কারণেই এইসব মিথ্যা বলছে। সেই সন্ধ্যায় সীমা নিনাকে ডেকে পাঠায় আর চ্যাংকে খোঁজার জন্য বলে, যেটা শুনে চ্যাংকে বাঁচানোর জন্য নিনা মিথ্যা বলে যে সে তাকে দেখেনি, রাজমহলে আর হয়তো তাকে পাওয়া যাবে না। নিনার কাছ থেকে এসব শুনে সীমা অনেক রেগে যায় আর নিনাকে বিয়ের জন্য তৈরি হতে বলে সেখান থেকে চলে যায়। নিনা বারবার বিয়ে ভাঙতে চাইলেও সেনাপতির সামনে সে কিছুই বলতে পারে না, সেই সাহসটা নিনার হচ্ছিল না। অন্যদিকে রাজকুমারী চ্যাংয়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে জেলে নিয়ে যায় আর সেখানে আটকে রাখে। রাজকুমারী যখন সেখান থেকে যাচ্ছিল তখনই চ্যাংয়ের শিকল আপনা আপনি খুলে যায়, তাই সেখান থেকে পালানোর জন্য রাজকুমারীকে জিম্মি করে। এইসব দূর থেকে এক সৈন্য দেখে সেনাপতি সীমাকে সবটা জানায়, যা শুনে সীমা খুশি হয়ে যায়, কারণ সে এমনটাই চেয়েছিল। এরপর সীমা সেখানে যায় আর চ্যাংকে এমন একটা জেলে আটকে রাখে যেখান থেকে পালানো একেবারেই অসম্ভব। এই জেলে আসার পর চ্যাং সেখানে ঝিলংকে দেখতে পায়। ঝিলং যখন চ্যাংকে দেখে সে সাথে সাথে চ্যাংকে চিনতে পেরে যায়,
কারণ স্বর্গে যখন রাক্ষসদের সাথে চ্যাং যুদ্ধ করছিল তখন ঝিলংও দেবতাদের পক্ষ থেকে সেই রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই কারণে ঝিলং চ্যাংকে ভালো করে চেনে এবং চ্যাংয়ের পাওয়ার আর তার শক্তি সম্পর্কেও জানে যে চ্যাং কত শক্তিশালী। কিছুদিন পর দেখা যায় নিনা বিয়ের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তখনও সে চ্যাংয়ের কথা ভাবে। এই কারণে নিনা সেনাপতি সীমা বা অন্য কাউকে না জানিয়ে জেলে চলে যায় চ্যাং ঠিক আছে কিনা সেটা দেখতে। নিনা সিদ্ধান্ত নেয় চ্যাং আর ঝিলংকে সে সবার থেকে লুকিয়ে এখান থেকে বের করে নিয়ে যাবে, কিন্তু তাদের বের করে দিলেও নিনা নিজে যায় না। এটা দেখে চ্যাং একটু কনফিউজ হয়ে যায় যে কেন সে তাদের সাথে না এসে একা সেখানে রয়ে গেছে। যেটা শুনে ঝিলং চ্যাংকে বলে আজ নিনা বিয়ে, হয়তো সে কারণে তাদের সাথে আসেনি, আর সে এই বিয়েতে রাজি না, যে কারণে সে আজ এমন অদ্ভুত ব্যবহার করছে। এই কথা শুনেই চ্যাং ঠিক করে নেয় সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। যে কোনো উপায় মহলে গিয়ে সে এই বিয়েটা আটকাবে আর নিনাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। চ্যাং মহলে ঢুকে পড়ে আর দেখে বিয়ে শুরু হয়ে গেছে। সেটা দেখে সে বুঝতে পারে এখন যুদ্ধ করা ছাড়া সে এই বিয়ে আটকাতে পারবে না। তাই চ্যাং সেখানেই মারপিট শুরু করে। এটা দেখে লিংকনও রেগে গিয়ে চ্যাংয়ের সাথে যুদ্ধ করতে থাকে, যেটা এক ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু এখানে সবার মধ্যে চ্যাং বেশি পাওয়ারফুল, তাই যুদ্ধের এক পর্যায়ে গিয়ে সে লিংকনকে মেরে ফেলে। বিয়েতে বরের মৃত্যু হয়, বিয়েটা আর হয় না। সেই রাতে নিনা চ্যাং আর ঝিলংকে নিয়ে একটা ঘরে যায়। সেখানে রাখা একটি বই এনে বলে এতে সীমার ব্যাপারে অনেক গুপ্তকূট লেখা আছে। আর ওই বইটা খুলে তারা পড়তে শুরু করে, যেখানে তারা দেখে সীমা চায় অনেক শক্তি এক করে এই পৃথিবীকে নিজের দখল করে নিতে। আর এই শক্তি পাওয়ার জন্যই সে সবসময় সেই সকল মানুষদের জেলে বন্দি করত যাদের ভিতরে ম্যাজিক্যাল পাওয়ার আছে, যারা সুপার পাওয়ার নিয়ে বিভিন্ন কিছু করতে পারে। অন্যদিকে সীমা তার পরামর্শক চুয়াংজুর কাছে আসে, কারণ সীমা চায় চুয়াংজু যেন তার পাওয়ার ব্যবহার করে তার ছেলেকে আবার বাঁচিয়ে তোলে। আর এখানেই জানা যায় চুয়াংজুর কাছে আছে এক ভয়ঙ্কর পাওয়ার, যার দ্বারা সে যা ইচ্ছা তাই করতে পারে। আর এই চুয়াংজু সীমাকে বলছিল যেসব মানুষের মধ্যে পাওয়ার আছে তাদের বন্দি করতে, যাতে পরে সেই শক্তি তারা নিজেদের কাজে লাগাতে পারে। কিন্তু এইবার সে সীমাকে সাহায্য না করে নিজেই তাকে মেরে ফেলে। এরপর চ্যাং, নিনা আর ঝিলং আসে সীমার কাছে, কারণ তারা সেনাপতি সীমার পরিকল্পনা জেনে ফেলেছে। এখানেই জানা যায় চুয়াংজু একটা পুজোর মাধ্যমে সমস্ত শাহী পার একসাথে করতে চায়, যার থেকে সেই সব শক্তি নিজের মধ্যে নিয়ে সর্বশক্তি হতে পারে। আর এটা চ্যাং খুব ভালো করে জানে এই শক্তি অর্জন করে চুয়াংজু অমর হতে চায়। কিন্তু চ্যাং, ঝিলং আর নিনা ঠিক করে তারা চুয়াংজুর এই উদ্দেশ্য কখনো পূরণ হতে দেবে না। কিন্তু চুয়াংজুকে আক্রমণ করলে খুব সহজেই সে তাদের সবাইকে নিজের ভয়ঙ্কর শক্তি দিয়ে হারিয়ে দেয়। এরপর চুয়াংজু রাজার কাছে আসে আর বলে কাল একটা পুজো করতে হবে, আর সেটা করলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। রাজা এই জাদুর সম্পর্কে না জেনেই সুস্থ হওয়ার জন্য চুয়াংজুর বলা সেই পুজো করানোর জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালে রাজা আর রাজকুমারী সবাইকে নিয়ে সেই পুজো শুরু করে, যেখানে কি ঘটতে চলেছে তা কেউই জানে না। যখন পুজো শুরু হয় তখন সব শাহী মানুষের পাওয়ার চুয়াংজু নিজের ভিতরে নিয়ে নেয়, আর সবার পাওয়ার চুয়াংজুর ভেতরে চলে আসায় তারা সবাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে তখন চ্যাং আর ঝিলং আসে, আর ঝিলং তাকে থামাতে নিজের পাওয়ার ব্যবহার করে এক বিশাল বড় সাদা ড্রাগনের রূপ নেয়। আর এইদিকে চ্যাং তার জাদুই অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য রেডি হয়। তখন চ্যাং আর ঝিলং একসাথে চুয়াংজুর সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। চুয়াংজুর মৃত্যুর সাথে সাথে সব লোকজন তাদের আবার প্রাণ ফিরে পায়, সাথে সাথে তাদের নিজেদের পাওয়ারও ফিরে আসে। এরপর চ্যাং, নিনা আর ঝিলং সেখান থেকে চলে যায়, আর আবার চ্যাংয়ের সব ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসে। সে এখন জানে সে আসলে কে আর কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্য তার। এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এমন এমন জাদুর শক্তি তোমাদের কাছে থাকলে তোমরা কি করতে? কমেন্ট করে বলে যাও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।